আলোচনায় যুক্ত হচ্ছেন ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী। রাশেদ মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রাশেদ মেহেদী, আলোচনা শুরু করতে চাই। অবশ্যই তো গতকালকে থেকে আসলে ভারতের সফরের পর প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করলেন সেটি সব জায়গায় আলোচনায় এসছে, কিন্তু যেটি আপনার কাছে একটু জানতে চাই সেটি হচ্ছে বেনজির আহমেদ, সাবেক পুলিশ কর্মকর্তা, আইজিপি, তিনি পাসপোর্ট বানিয়েছেন অনেকগুলো। তার সরকারি পাসপোর্টের বাইরে যে বেসরকারি চাকরির বিস্তারিত দিয়ে তিনি একজন বেসরকারি চাকরিজীবী হিসেবে তিনি পাসপোর্ট বানিয়েছেন। এক একটি গণমাধ্যমে সংখ্যা এক একটি আসছে, কেউ 4টি বলছে, কেউ 5টি বলছে, কেউ 7টি বলছে। আসলে কতগুলো পাসপোর্ট বানিয়েছেন সেই সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে সুনির্দিষ্ট তথ্য আসলে আমার কাছেও নেই, এবং আমার মনে হয় যে আসলে এটা গণমাধ্যমের উচিত সুনির্দিষ্ট ভাবেই যে কয়টা পাসপোর্ট ছিল সেটা বের করা। এর আগে যেটা আমরা জেনেছিলাম যে তার সরকারি যে পাসপোর্ট যেটা উনি ব্যবহার করেন, যেটা অফিসিয়াল পাসপোর্ট বলা হয়, তার বাইরে ওনার একটা গ্রিন পাসপোর্ট ছিল। এবং এটা হয়তো ওই যে সরকারি পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যেতে হলে জিও লাগে, বেশ কিছু প্রক্রিয়া আছে, সেগুলো এড়ানোর জন্যই সম্ভবত উনি গ্রিন পাসপোর্ট করেছিলেন। তবে তার গ্রিন পাসপোর্ট যে ছিল এই ব্যাপারে কিন্তু সন্দেহ নেই, কারণ বিষয়টি সামনে এসেছে। এখন হয়তো একটা ছিল, কিন্তু দেখা যায় যে আমাদের এখানে অনেক সময় আমরা কিছু কিছু গণমাধ্যমে একটা জায়গা 3, 4, 4টা রাখা হচ্ছে, এরকম হতে পারে। তবে আমার যেটা লজিক বলে যে ওনার যদি যেতেই হয় এরকম একটা অফিসিয়াল পাসপোর্টের বাইরে, তার যদি অন্য একটা পাসপোর্ট রেখে একটু স্বাধীনভাবে চলাফেরা করতেন, তাহলে গ্রিন পাসপোর্টই যথেষ্ট, একটাই যথেষ্ট, এতগুলো দরকার। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটা অবশ্যই সরকারের যথাযথভাবে তদন্ত করা উচিত, কারণ একটার বেশি পাসপোর্ট রাখা বাংলাদেশে এটা অপরাধ, আইনত দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধ যদি তিনি করে থাকেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, এবং পাসপোর্ট অধিদপ্তরের কারা এই কাজের সঙ্গে জড়িত হলো। আপনি দেখেন, এখনো একজন সাধারণ মানুষ পাসপোর্ট করতে গেলে, একটা কিছু কারেকশন করতে গেলে, ইভেন নবায়ন করতে গেলে নানান রকম প্রক্রিয়াগত জটিলতা আছে। আগের চেয়ে অনেকটা সহজ হয়েছে, কিন্তু তারপরেও অনেকখানি জটিলতা তাদেরকে পড়তে হয় নানান ভাবে। এই আমরা প্রায় খবর পাই, আমরা যারা যাই তারাও নিজেরা এরকম অভিজ্ঞতার মধ্যে পড়ি। এবং কোনো কোনো সময় দেখা যায় যে আপনার পরিস্থিতিটা এমন হয় যে আপনি যে কাজটা আসলে একদিনের মধ্যে হয়ে যাওয়ার কথা নবায়নের ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে যে আপনার 1 মাসের বেশি সময় চলে যাচ্ছে, মানুষ পাচ্ছে না। সেই সমস্ত জায়গায় সাধারণ মানুষ যেখানে হয় সেখানে প্রভাবশালী হওয়ার কারণে উনি অন্যায়ভাবে আইন লঙ্ঘন করে একটা সেটা সরকার অবশ্যই তদন্ত করা উচিত, এবং এই প্রক্রিয়ার সাথে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। একেবারেই। রাশেদ মেহেদী, আরেকটি খবরের দিকে নজর নিতে চাই, সেটি হচ্ছে যুগান্তরের যেটি আসলে প্রধান খবর রয়েছে, সেই খবরটি, যুগান্তরের প্রধান খবরটি আমরা দেখছি যে সরবরাহ লাইন না করে ওয়াসার প্রকল্পটি চালু হয়েছে। এটি হচ্ছে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প, যেটি সেখানে ফলে প্রায় 700 কোটি টাকার অনিয়মের খবর আমরা পাচ্ছি। ক্ষতি হচ্ছে 710 কোটি টাকা। আসলে এখানে বলা হচ্ছে যে এই সরবরাহ লাইন প্রস্তুত না করে, তৈরি না করেই এই পানি শোধনাগার প্রকল্পটি চালু করা হয়। ফলে অর্ধেকের চেয়ে কম পানি উৎপাদন করা সম্ভব হতো প্রতিদিন। যে সক্ষমতা রয়েছে তার অর্ধেকেরও কম। এই বিষয়টি নিয়ে তাদের প্রধান প্রতিবেদনটি রয়েছে, আপনার নজরে এসছে নিশ্চয়ই। প্রকল্পটা তো ঢাকা ওয়াসার, তাই না? জি। ঢাকা ওয়াসার কিন্তু এই প্রথম না। আপনি খেয়াল করে দেখবেন যে ঢাকা ওয়াসার এর আগেও আপনার হচ্ছে যে বিভিন্ন প্রকল্পের অনিয়মের খবর বের হয়েছে। আবার এমন হয়েছে, দেখেন, সেই সমস্ত অনিয়মের খবরগুলো কখনো এরকম জোরালো তদন্ত হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু ওয়াসাতে প্রায় 1 যুগের বেশি সময় ধরে একজন এমডি আছেন, তিনি থাকেন, এবং যত রকম অভিযোগ, এবং বিশেষ করে তার বারবার যে নিয়োগ নবায়ন হয়েছে, যেখানে ওয়াসা বোর্ডের একটা আপনার অনুমোদনের প্রয়োজন হয়, সেই ওয়াসা বোর্ডের অনুমোদন কিভাবে নেওয়া হয়েছে তা নিয়েও অনেক রকম প্রশ্ন আছে, সেগুলো খবর এসছে, কিন্তু তারপরেও তিনি কিন্তু হয়েছেন। আবার গণমাধ্যমে যেটা হয় যে আমরা যখন গণমাধ্যম যখন দায়িত্বশীল খবর পরিবেশন করে,
তখন কিন্তু আপনার দেখা যায় যে এটা এই খবরটিকে নিয়ে হয়তো গভর্নমেন্ট অনেক মনোযোগ দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি অতিরঞ্জিত হয়ে যায় তখন মূল যে খবরটা সেটা নষ্ট হয়। আমরা ওয়াসার এমডির ক্ষেত্রে সেটা দেখেছি যে আপনার ওনার যুক্তরাজ্যে বাড়ি সংক্রান্ত কিছু খবরে যেটা আসলে হয়তো অতিরঞ্জিত ছিল, যেটা হয়তো একটা সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন, পরবর্তীতে উনি আবার এমডি হয়েছেন। আমার মনে হয় যে প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে সেই প্রকল্পটি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যে প্রকল্পে আপনার মানে যদি সরবরাহ লাইন না করেই যদি এই ধরনের প্রকল্প করে ফেলা হয় এবং তার সুফল যদি এত টাকা খরচ করার পরে তার সুফল যদি যে সাধারণ মানুষ পাওয়ার কথা, যে সাবস্ক্রাইবাররা পাওয়ার কথা, তারা যদি না পায়, তাহলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমার মনে হয় গভর্নমেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু ব্যবস্থাকে, আপনার সাবেক পুলিশ প্রধানের কথা বলছেন, তার ব্যাপারে কিন্তু দুদক অলরেডি তাদের প্রক্রিয়া শুরু করেছে। ঠিক একইভাবে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে এই সমস্ত অভিযোগগুলো উঠছে তাদের বিরুদ্ধে অবশ্যই সরকারের এখন আমার মনে হয় একে একে ব্যবস্থা নেওয়া উচিত। না, কিন্তু- ওয়াসার এমডির অভিযোগ কিন্তু নতুন না। না, সে তো ওয়াসার এমডির বিরুদ্ধে অভিযোগ নতুন না, কিন্তু এই প্রকল্পটি আর বিরুদ্ধেই যদি আমরা একটু দেখি যে যে চায়না থেকে লোন নেওয়া হচ্ছে সেটি আগামী মাস থেকে আসলে ঋণ পরিশোধের যে কিস্তি সেটি দেওয়া শুরু হবে। এখানে শুধুমাত্র ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রক্ষণাবেক্ষণ বাবদ 105 কোটি টাকা খরচ করার কথা বলা করছে ঢাকা ওয়াসা, যেটি করার কথা আসলে ঠিকাদারের। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা যেটা আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে যে পদে পদে দুর্নীতি হচ্ছে সেটা বলা হচ্ছে এখানে, কিন্তু যারা অনুসন্ধান করবেন, আপনি যার কাছে এই আবেদনটি জানালেন যে হয়তো দুদক আরও অনেকের ব্যাপারে এই ব্যবস্থা নিচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি এখন, কিন্তু রহস্যজনকভাবে এই জায়গাটিতেই দুদকের অনুসন্ধান বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা দাবিটি কার কাছে জানাচ্ছি? না, আপনার প্রশ্ন হচ্ছে যে দেখেন, একটা যখন টেন্ডার হয়, টেন্ডারে কিন্তু সাধারণত মেইনটেনেন্স চুক্তিটা ঠিকাদারের সঙ্গেই করা হয়। যে আপনাকে ইকুইপমেন্ট সরবরাহ করবে সেই আসলে আপনার ইকুইপমেন্টের আফটার সেল সার্ভিসটা নিশ্চিত করবে। ফলে এই ওয়াসা তো আসলে বেসিক্যালি বিভিন্ন জন ভেন্ডরের কাছ থেকে সার্ভিস নিয়ে সার্ভিসটা আমার কাছে সেল করে, এটাই তার কাজ। ফলে ওই সময় ওনার যে যার কাছ থেকে উনি ইকুইপমেন্ট কিনছেন, টেকনোলজি কিনছেন, অন্য অন্য আনুষঙ্গিক যন্ত্রপাতি কিনছেন, সবার সঙ্গে কিন্তু মানে একটা এগ্রিমেন্ট থাকবে যে 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 ইকুইপমেন্টটা দেবে, যে ম্যানুফ্যাকচারার, সেই আসলে আফটার সেল সার্ভিস দেয়। আপনি যে কোনো জায়গায় গেলেই পান। এইখানে যদি মেনটেন্যান্সের কস্ট ঠিকাদার পরিশোধ না করে সেটা ওয়াসা পরিশোধ করে, এটা ডেফিনেটলি সরাসরি অনিয়ম। কারণ আমাদের যেটা সরকারি আপনার যে পিপিআর আছে সেটা অনুযায়ী কিন্তু এটা সম্ভব হয় না। আসলে আপনাকে মেনটেন্যান্সের চুক্তি ওই ইকুইপমেন্ট সরবরাহকারীর সঙ্গেই করতে হবে। আর এখন ওয়াসার এই তদন্ত কে করবে? আমার মনে হয় সরকারের একটা ওয়াসার টোটাল কার্যক্রম গত 12 বছরে কি হয়েছে, এই প্রকল্পকে ধরেই 12 বছর টোটাল কার্যক্রম নিয়েই একটা আপনার নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা উচিত, যে কমিটি আসলে সবকিছু বের করবে এবং একটা ক্ষমতা মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি হবে। কারণ ওয়াসাকে নিয়ে আমরা কতবার খবর দেখবো এবং প্রত্যেকবার খবর হচ্ছে আর কতদিন দেখবো? আপনি নিজেই বলছেন যে 12 বছর ধরে যিনি এমডি রয়েছেন তার চোখের সামনে দিয়ে এই অনিয়ম হচ্ছে, তিনিও সেই অনিয়মের সাথে আছেন কিনা সেই প্রশ্ন বারবার উঠেছে গণমাধ্যমে, কিন্তু সেটির আসলে কোনো সমাধান আসেনি। একেবারে ছোট করে একটি বিষয় নিয়ে কথা বলে শেষ করতে চাই, কারণ এটি আসলে সবচেয়ে বড় খবর, সবচেয়ে জনগুরুত্বপূর্ণ আমাদের মতো সাধারণ মানুষের জন্য। ডিমের হালি 200 টাকা ডজন বা পৌঁছাচ্ছে 200 টাকায়, হালি 55 টাকা। দেশ রূপান্তরে আজকে একটি খবর রয়েছে, সেখানে বলা হচ্ছে যে এই অনিয়মের আড়ালে, দুর্নীতির যে খবর সেসবের আড়ালে জিনিসপত্রের দাম বাড়ছে। ফায়দা নিচ্ছেন ব্যবসায়ীরা, কারণ গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, সব জায়গায় আলোচনা হচ্ছে এখন দুর্নীতি, অনিয়ম, কে করছেন সেই বিষয়টি নিয়ে। এই ফাঁকে সমস্ত নিত্যপণ্যের দাম বাড়ছে, দেখার কেউ নেই। এটি দেশ রূপান্তরের খবর। কি বলেছেন, আসলে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আসলে এখন কোনো নিয়ন্ত্রণে নাই, কখন যে কোনটা বাড়ে সেটা কেউ বলতেও পারে না আসলে। এবং মার্কেটে যে পণ্যের সবচেয়ে যেটা আমরা বলি যে অর্থনীতির ভাষায়, যে যদি আপনার ডিমান্ড বেশি থাকে এবং সরবরাহ কম থাকে তাহলে পরে দাম বাড়তে পারে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আমাদের এখানে কিন্তু সরবরাহের কোনো ঘাটতি নাই, চাহিদার চেয়ে সরবরাহ মোটামুটি বেশি আছে, কিন্তু তারপরে দাম বাড়ছে। এটা একটা অদ্ভুত, মানে এখানে অর্থনৈতিক সাধারণ তথ্যগুলো ব্যর্থ হয়ে গেছে আসলে। ডিমের হালি বাংলাদেশের 200 টাকা হওয়ার কোনো যুক্তি নাই। এবং এর যেটা বড় কারণ হলো, দেখেন এখন এই যে যেগুলো মোড়কজাত ডিম বিক্রি করে, যেগুলো প্যাকেট করে বিভিন্ন নাম দেয়, দেখবেন ওমেগা 3,
তারপরে এটা 3 ওইটা 3, এই ভিটামিন ডি সমৃদ্ধ, ভিটামিন ই সমৃদ্ধ। কে পরীক্ষা করেছে যে এই ডিমগুলোতে উনি এই ইনগ্রিডিয়েন্ট গুলো দিচ্ছেন বলে দাম বাড়াচ্ছেন? ধরে নিলাম যে ঠিক আছে, এগুলো হচ্ছে যারা যারা টাকা আছে তারা খাবে, সাধারণ মানুষ তো কম টাকা না, সাধারণ মানুষ কিন্তু ওই জন্য পাচ্ছে না। আপনি যখনই এই ধরনের একটা সিন্ডিকেট ডিমকে কেন্দ্র করে এই ব্যবসাটা করতেছে, তখন সাধারণ মানুষের জন্য যে ডিমটা, সেটা কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না, ওটা কমে যাচ্ছে। তো ডিমকে আপনি আসলে কিভাবে প্রক্রিয়াজাত করছেন? আপনি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটা মোড়কের মধ্যে দিচ্ছেন, সুন্দর মোড়কে, সেই জন্য? নাকি আসলে সত্যি সত্যি আপনি ইনগ্রিডিয়েন্ট আসলে এই ধরনের একটা প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টস কি করে যোগ করা যায়, এর সাইন্টিফিক কোনো ভিত্তি আছে কিনা? কারণ দুনিয়ার কোথাও ডিমের গায়ে এই সমস্ত লেখা দেখা যায় না, কিন্তু আমাদের এখানে প্যাকেটে লেখা হয়। তাহলে এই ধরনের সিন্ডিকেশন আমার চোখের সামনে ঘটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আরো অনেকগুলো পণ্যের ক্ষেত্রে, যে যে পণ্য আমি টাকা দরে বা আপনার কেজি দরে কিনবো, সেটা আমি আসলে এরকম এক ধরনের প্রক্রিয়াজাত করার মধ্য দিয়ে করতে পারি আমি, কিন্তু সেটা করার ক্ষেত্রে আসলে কতটুকু আমি ভ্যালু অ্যাড করবো, কতটা মূল্য হবে, কতটা কি হবে, সেগুলোর কোনো রকম বাড়াই না করে কিন্তু এটা তৈরি হয়েছে। এবং ডিমকে কেন্দ্র করে দেখেন, আগে ইলিশ মাছ মানুষ কত সহজে খেত, এখন 1 কেজির উপর একটা ইলিশের কেজি এখনো হচ্ছে প্রায় 2000 টাকা কেজির কাছাকাছি। ইলিশ কেন দুর্মূল্য হয়ে গেল বাংলাদেশের মানুষের কাছে? নাই কেন? এই প্রশ্ন কে করে যাবে? এখানে আসলে ইলিশের খাবার আসলে কি, ইলিশকে কোথাকার খাবার খাওয়ানো হয় যে যার জন্য এত টাকা দিতে হবে? ডিম আসলে একেবারে রাশেদ মেহেদী, শেষ করতে হচ্ছে আপনার সাথে আলাপ, কারণ একটা বিরতিতে যেতে হবে। অনেক ধন্যবাদ সকালবেলায় আমাদেরকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন।